বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং আমাদের অনলাইন ক্লাসের সঙ্গে তোমরা সম্পৃক্ত আছো অ্যাক্টিভলি। আমি সেই বিশ্বাস রেখে পরিসংখ্যান থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। পরিসংখ্যান অনার্স প্রথম বর্ষে মেথডস অফ স্ট্যাটিস্টিক্স নামে আছে। মেথডস অফ স্ট্যাটিস্টিক্স নন মেজর বিষয়। আমি আগেই বলেছিলাম তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসে বলেছিলাম যে আমাদের গণিতের সমস্ত মেয়ে এবং ফিজিক্সের 95% মেয়ে আমাদের এই পরিসংখ্যানটা নিয়ে থাকে। তো আমরা ক্লাস শুরু হয়েছে, তোমরা ক্লাস পেয়েছো। আজকে আমি যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হলো আমাদের বিস্তার পরিমাপ। মূলত এই চ্যাপ্টারটা পড়াবো, তার আগে আমি একটু বেসিক ধারণা তোমাদের দিতে চাই। সেটা হলো যে একেবারে শুরুতে যে একটা কোশ্চেন আসে সেটা হলো পরিসংখ্যান কাকে বলে, পরিসংখ্যানের বৈশিষ্ট্য। মোটামুটি এইটা পড়বা। আর তোমরা তো বই, আমি বলেছিলাম যে সিদ্দিকুর রহমানের মৌলিক পরিসংখ্যান বইটা কিনতে পারো। একটা বই থাকা দরকার, একটা কোর্সের সঙ্গে সংশ্লিষ্ট মিনিমাম একটা বইতে থাকতেই হবে। এছাড়া অন্যান্য বইয়ের রেফারেন্স দিয়েছিলাম। তো তোমরা সিদ্দিকুর রহমানের মৌলিক পরিসংখ্যান বইটা কিনলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটাই কাভার করবে। আর আমি আরও তথ্য দিয়েছিলাম যে হ্যান্ড নোট, আমার তৈরি করা হ্যান্ড নোট, সেটা তোমাদের প্রাপ্তিস্থান বলেছিলাম। তো সেটা তোমরা সংগ্রহ করলে সবচেয়ে ভালো হবে, কারণ প্রত্যেকটা প্রশ্নের উত্তর সেখানে তোমরা পেয়ে যাবা। আর বই তো থাকছেই অ্যাডিশনাল হিসেবে। তো যা হোক, আমরা ওই পরিসংখ্যান কাকে বলে, পরিসংখ্যানের বৈশিষ্ট্যাবলী এটসেট্রা, এটার পরে আমাদের কেন্দ্রীয় প্রবণতা আছে, সেটা আমাদের অন্য আরেকজন টিচার সোহানুর রহমান সেটা শুরু করেছে। আমি এখন বিস্তার পরিমাপ, এর পরের চ্যাপ্টারটা বিস্তার পরিমাপ, সেটা শুরু করছি। আসলে বিস্তার পরিমাপ কি সেটাতে যাওয়ার আগে আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা হলো এরকমের: একজন স্টুডেন্ট এ, স্টুডেন্ট বি আর স্টুডেন্ট সি। আমার প্রমাণের সুবিধার্থে বা মানে সময় সংক্ষিপ্ততার কারণে আমি দুইটাই দিলাম, যে স্টুডেন্ট এ এবং স্টুডেন্ট বি। দেখো দুজন স্টুডেন্ট প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা, এই তিনটা পরীক্ষাতে তারা, স্টুডেন্ট এ প্রথম সাময়িক পরীক্ষায় পেয়েছে 49, দ্বিতীয় সাময়িক পরীক্ষায় পেয়েছে 50 আর বার্ষিক পরীক্ষায় পেয়েছে 51। স্টুডেন্ট বি প্রথম সাময়িক পরীক্ষায় পেয়েছে 0, দ্বিতীয় সাময়িক পরীক্ষায় পেয়েছে 50 আর একেবারে ফাইনাল পরীক্ষাতে পেয়েছে 100। তাহলে এইটার দেখো, এই স্টুডেন্ট এ এর গাণিতিক গড়, স্টুডেন্ট এ এর নম্বরের গাণিতিক গড়, নম্বরের গাণিতিক গড় সমান কত? 49, 50, 51। আমরা এটাকে এক্স এ বার এভাবে বলতে পারি। এটা হচ্ছে 49 যোগ 50 যোগ 51 ভাগ 3। ক্যামেরায় আসার সুবিধার্থে আমি এখানে লিখতে পারি এক্স এ বার সমান 49 যোগ 50 যোগ 51 ভাগ 3 সমান 50 আসে। একইভাবে দেখো স্টুডেন্ট বি এর ক্ষেত্রে, স্টুডেন্ট বি এর নম্বরের গড় সমান এক্স বি বার, সেটাও দেখো যোগ করে 0, 50, 100, এটা যোগ করে 0 প্লাস 50 প্লাস 100 ডিভাইডেড বাই 3, এটার সমান কত আসে? 50। তাহলে খেয়াল করো, স্টুডেন্ট এ এর এই নম্বরের গড় 50, আবার স্টুডেন্ট বি এর নাম্বারের গড় হচ্ছে 50। তাহলে আমরা স্টুডেন্ট এ এবং স্টুডেন্ট বি
এই দুজনের মধ্যে কাকে বেশি যোগ্য, কাকে বেশি দক্ষ, কাকে বেশি স্থিতিশীল মনে করব? আমি আবার বলছি যে স্টুডেন্ট এ যে নাম্বার পেয়েছে 3টা নাম্বারের গড় হচ্ছে 50, আবার স্টুডেন্ট বি এর যে নাম্বার পেয়েছে 3টা পরীক্ষার নাম্বারের এভারেজ হচ্ছে 50। তাহলে আমরা যদি তুলনা করতে চাই, দুজন স্টুডেন্টকে আমি তুলনা করতে চাই, কম্পেয়ার করতে চাই তাদের নাম্বারের ভিত্তিতে, যে তাহলে আমি কি পাচ্ছি, এটাও 50 ওটাও 50। তাহলে হু ইজ বেস্ট, হু ইজ মোস্ট এফিশিয়েন্ট, হু ইজ মোস্ট স্টেবল, কে বেশি স্থিতিশীল, কার আচরণ বেশি স্থিতিশীল। তুমি যদি এই দুজন স্টুডেন্টের মধ্যে একজনকে মনে করো তোমার প্রতিষ্ঠানে চাকরি দিতে চাও, তাহলে কোন স্টুডেন্টটাকে তুমি বেশি প্রিফার করবে? খেয়াল করো, তোমাকে ভালো করে চিন্তা করতে হবে যে আসলে কে আমার জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য কে বেশি রিলায়েবল হবে, কে বেশি স্টেবল হবে, কে বেশি ফ্লাকচুয়েট করবে না। মানে ফ্লাকচুয়েশন যত কম হবে আচরণের, কথাবার্তায়, সবকিছুতে, যার পরিমিতি বোধ থাকবে, যার ফ্লাকচুয়েশন কম হবে, তাকেই আমি বেস্ট মনে করব। যেমন স্টুডেন্ট বি এর ক্ষেত্রে আমি দেখছি সে কখনো জিরো আবার কখনো হিরো, মানে এটা আনপ্রেডিক্টেবল। আনপ্রেডিক্টেবল কেমন? কখনো সে একবারে নাই আবার একবারে সরব উপস্থিতি। এইরকম চরিত্রের চেয়ে আমরা কোনটা পছন্দ করব? যে 49, 50, 51 সবসময় তার আচরণ, সবসময় তার বিহেভিয়ার, তার সবসময় তার মোটামুটি একটা স্থিতিশীল অবস্থানে আছে, আমি তার উপর রিলাই করতে পারি, তার উপর ডিপেন্ড করতে পারি, তাকে যে কোনো কাজে নিয়োগ করে তাকে আমি আস্থায় রাখতে পারি, আমি নির্ভরশীল থাকতে পারি যে না, ওকে দিয়ে কাজটা হবে। তাহলে মোটামুটি তার কাছ থেকে আমার প্রত্যাশা একটা স্থিতিশীল একটা প্রত্যাশা, স্টেবল একটা প্রত্যাশা। কিন্তু স্টুডেন্ট বি এর কাছ থেকে কিন্তু সেটা আমি আশা করছি না, সে কখনো ভালো কখনো একেবারেই খারাপ। সুতরাং এই যে দুইজন স্টুডেন্টকে আমি যখন কম্পেয়ার করব, এটা আমি একবারে কনসাইজ ফর্মে লিখতেছি, এক্স এ বার আর এক্স বি বার, এইটা যদি 50 এটাও 50 হয়, তাহলে আমি কম্পেয়ার করছি কিভাবে? সেই কম্পেয়ার করার টুলটাই হচ্ছে আমার বিস্তার, বিস্তার পরিমাপ, মেজার্স অফ ডিসপারশন। তাহলে আমি আবার বলছি যে দুইটা তথ্য সারিকে তুলনার জন্য তো গড় অবশ্যই একটা ফ্যাক্টর, গড় অবশ্যই একটা ক্যারেক্টারিস্টিক, গড় অবশ্যই একটা বৈশিষ্ট্য। তাহলে শুধুমাত্র গড় দিয়ে কিন্তু আমি তুলনা করতে পারলাম না, অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ দিয়ে সবসময় তাকে কম্পেয়ার করা যাবে না। যদি কম্পেয়ার করি তাহলে দুইজনকে আমি একই পাল্লায় মাপছি, আসলে ব্যাপারটা কি তাই? তা তো নয়। ডেটা কি বলছে? হোয়াট দ্য ডেটা সেজ, ডেটা বলছে যে একজন বেশি স্থিতিশীল আর একজন কম স্থিতিশীল, একজনের মধ্যে ফ্লাকচুয়েশন বেশি আছে। এই যে ফ্লাকচুয়েশন বেশি আছে, এই যে ডেভিয়েশনটা বেশি আছে, দূরত্ব বেশি আছে, এই দূরত্ব যে বেশি আছে, এই দূরত্বটাই আসলে বিস্তার। এই যে ডিস্টেন্সটা দেখো, এখানে গাণিতিক গড় কত? 50, তাহলে 50 থেকে অন্যান্য মানগুলো কত দূরে আছে? কম দূরে আছে, বিস্তার কম। কত দূরে আছে? বেশি দূরে আছে, বিস্তার বেশি। তাহলে এই যে কেন্দ্রীয় মান থেকে অন্যান্য মানগুলো কত দূরে আছে, কেন্দ্রীয় মান থেকে অন্যান্য মানগুলো কত দূরে আছে, অথবা ওই মানগুলোর পারস্পরিক দূরত্ব, 49 থেকে 50 এর দূরত্ব, 49 থেকে 51 দূরত্ব, 50 থেকে 49, 50 থেকে 51, 51 থেকে 50, 51 থেকে 49, এই যে পারস্পরিক দূরত্ব। তাহলে একটা বলছে যে কেন্দ্রীয় মান থেকে দূরত্ব, আর একটা বলছি যে তাদের পারস্পরিক দূরত্ব। এই যে দূরত্বের পরিমাণ, সেটি আসলে বিস্তার। এখানে যেমন 0 থেকে 50 কত দূরত্বে আছে, 0 থেকে 100 কত দূরত্বে আছে, 50 থেকে 0 কত দূরত্বে আছে, 50 থেকে 100 কত দূরত্বে আছে। এই যে দূরত্বগুলোর পরিমাণ অথবা সেন্ট্রাল ভ্যালু কত বললাম? 50। এই 50 থেকে অন্যান্য মানগুলো কত দূরে আছে, অর্থাৎ কোন তথ্য সারির কেন্দ্রীয় মান থেকে অন্যান্য মানগুলো কত দূরে আছে, বা ওই তথ্য সারির মানসমূহের পারস্পরিক দূরত্বের পরিমাণই হলো বিস্তার। আর আমরা দুইটা অনুষঙ্গ বলেছি, একটা হচ্ছে কেন্দ্রীয় মান থেকে বলেছি, আর একটা পারস্পরিক দূরত্ব বলেছি। আর একটা অনুষঙ্গ এখানে আছে যে কোনো একটা ধ্রুবক থেকে, মনে করো যে 48 বা 49 থেকে অন্যান্য মানগুলো কত দূরে আছে, 49 থেকে কত দূরে আছে, 49 থেকে কত দূরে আছে, 49 থেকে কত দূরে আছে। এটা একটা ধ্রুবক, এটা একটা ধ্রুবক।
তাহলে এই ধ্রুবক মান থেকে অন্যান্য মানগুলো কত দূরে আছে সেই থাকার যে বিষয়টা, সেই যে দূরত্বের পরিমাণটা বা মাত্রাটা, সেটাই আসলে বিস্তার পরিমাপ। তাহলে বিস্তার শুরুতেই আমরা বিস্তার কাকে বলে, তারপরে বিস্তার পরিমাপে আমি সংজ্ঞাটা দিচ্ছি। কাকে বলে সংজ্ঞাটা তোমরা লিখে নিতে পারো। কোন তথ্য সারির মানসমূহের পারস্পরিক দূরত্বের মাত্রা বা তথ্য সারির কেন্দ্রীয় মান অথবা কোনো ধ্রুবক হতে বিস্তৃতির মাত্রাকে বিস্তার বলা হয়। দেখো, আমি এক্সাম্পলটাতে ক্লিয়ার করেছিলাম যে তথ্য সারির মানগুলোর পারস্পরিক দূরত্বের মাত্রা, অর্থাৎ বলেছিলাম যে 49, 50, 51 এই মানগুলো ছিল। তাহলে 49 থেকে 50 দূরত্ব, 49 থেকে 51 দূরত্ব, 50 থেকে 49 দূরত্ব, 50 থেকে 51 দূরত্ব, আবার 51 থেকে 49 দূরত্ব, 51 থেকে 50 দূরত্ব। এই যে দূরত্বগুলো, এগুলো হচ্ছে পারস্পরিক দূরত্ব। আরেকটা হচ্ছে কি, এই তথ্য সারির কেন্দ্রীয় মান 50 থেকে অন্যান্য মানগুলোর দূরত্ব, অথবা কোন একটা ধ্রুবক। তাহলে তিনটা ব্যাপার বলেছি, একটা বলেছি পারস্পরিক দূরত্ব, একটা বলেছি কেন্দ্রীয় মান থেকে দূরত্ব। সেই কেন্দ্রীয় মান হতে পারে গাণিতিক গড়, হতে পারে জ্যামিতিক গড়, হতে পারে তরঙ্গ গড়, হতে পারে মধ্যমা, হতে পারে প্রচুরক। এগুলো থেকে অন্যান্য মানগুলো কত দূরে ছড়িয়ে ছিটিয়ে আছে তার পরিমাণ। আরেকটা হতে পারে যে কোনো ধ্রুবক হতে ওই তথ্য সারির মানগুলোর ব্যবধানের বা বিস্তৃতির মাত্রাই হলো বিস্তার। এখন এই বিস্তার থেকেই আমরা বলবো বিস্তার পরিমাপ কাকে বলে। বিস্তার পরিমাপ, বিস্তার পরিমাপ কি? আমি এই তথ্য, এই যে তথ্যটা দিয়েছি, যে সংজ্ঞাটা দিয়েছি, সেই সংজ্ঞাটা থেকে আমি বলতে পারি যে কোনো তথ্য সারির মানসমূহের পারস্পরিক দূরত্বের মাত্রা বা তথ্য সারির কেন্দ্রীয় মান অথবা কোনো ধ্রুবক হতে বিস্তৃতির মাত্রার, শুধু এখান থেকে চেঞ্জ হবে, মাত্রার সংখ্যাসূচক পরিমাপকে বিস্তার পরিমাপ বলা হয়। তাহলে এটা আমার মনে হয় শুধুমাত্র বিস্তৃতির মাত্রার, আগের কথাগুলো সবই ঠিক আছে, আগের কথাগুলো সবই ঠিক আছে, যে কোনো তথ্য সারির মানসমূহের পারস্পরিক দূরত্বের মাত্রা বা তথ্য সারির কেন্দ্রীয় মান অথবা কোনো ধ্রুবক হতে, এই যে ধ্রুবক হতে ওই পর্যন্ত পুরোপুরি লিখব, বিস্তৃতির সংখ্যাসূচক পরিমাপকে বিস্তার পরিমাপ বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, আমি আর নতুন করে এটা আর লিখলাম না, একই কথা, শুধুমাত্র এই জায়গাটা থেকে আমি একটু আলাদা করে নিয়েছি। কেমন? আমি আবার বলছি
যে বিস্তার এবং বিস্তার পরিমাপ দুইটা কিন্তু আলাদা বিষয়। একবার পরীক্ষাতে যদি বিস্তার আসে, আরেকবার আসে বিস্তার পরিমাপ, তাহলে তোমরা দুইটার সঙ্গেই ভালো করে শিখতে হবে। একটা হচ্ছে বিস্তৃতির মাত্রা, সেটা হচ্ছে বিস্তার, আর একটা হলো বিস্তৃতির মাত্রার সংখ্যাসূচক পরিমাপই হলো বিস্তার পরিমাপ। অর্থাৎ আমি বিস্তারকে যে সংখ্যাগুলো দিয়ে মাপবো সেটাই হচ্ছে মেজারমেন্ট, সেই মেজারমেন্ট গুলো হচ্ছে কি বিস্তার পরিমাপ। আর এই বিস্তার পরিমাপ হচ্ছে আবার দুই প্রকার। তাহলে আমি এইটা বোধহয় মুছে দিতে পারি এখন। বিস্তার পরিমাপের প্রকারভেদ। অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপ, আপেক্ষিক বিস্তার, আপেক্ষিক বিস্তার পরিমাপ। দেখো অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপ, এই দুইটা নামে যে বিস্তারের আবার পরিমাপ আছে দুই প্রকার। একটা হচ্ছে অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপ, আরেকটি হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ। অনপেক্ষ পরিমাপগুলো হচ্ছে, এক আছে পরিসর, দুই হচ্ছে গড় ব্যবধান, তিন হচ্ছে চতুর্থক ব্যবধান, পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক। তাহলে এই কয়টি পরিমাপ হচ্ছে অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপ। সেটা হচ্ছে পরিসর, গড় ব্যবধান, চতুর্থক ব্যবধান আর পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক। আচ্ছা, আমি তোমাদেরকে সংজ্ঞাটা না লিখে দিলেও মুখে মুখে বলছি, তোমরা একটু নোট করে নিতে পারো। আর একটা ব্যাপার হচ্ছে যে তোমরা বই বা হ্যান্ড নোট যাই আছে সেখান থেকে পেয়ে যাবা। অনপেক্ষ আর আপেক্ষিক কেন দুইটা পরিমাপ? কারণ হচ্ছে যে অনপেক্ষ পরিমাপ দিয়ে তুলনা করা যায় না। কারণ আমি যদি বাংলাদেশি শ্রমিকদের, ফর এক্সাম্পল বাংলাদেশি একটা ফ্যাক্টরি এর শ্রমিকদের, বাংলাদেশি ফ্যাক্টরি তাদের শ্রমিকদের গড় ইনকাম আমি 15,000 টাকা ধরলাম। আর যদি আমি ইউএস এর ফ্যাক্টরির শ্রমিকদের গড় যদি আমি গড় স্যালারি যদি আমি 1500 বা 15,000, সেটা কি আসবে? ডলারে, ইউএস ডলারে আসবে, ইউএস ডলারে আসবে। তাহলে আমি কি সেটা তুলনা করতে পারবো? 5,000 ডলার, 1500 ডলার আর 15,000 ডলার, এটা কিন্তু তুলনা করা খুবই প্রবলেম বলতে তুলনা করা যাবে না। একটা হচ্ছে টাকা আর একটা হচ্ছে ডলার। তাহলে টাকা আর ডলার কিভাবে তুলনা করব? টাকা ডলার তো তুলনা করার তাহলে উপায়টা কি? তাহলে দুইটা তথ্য সারিকে তুলনা করার উপায় হচ্ছে যে এই টাকা আর ডলার এটা যদি আমি ফ্রি করে ফেলতে পারি, টাকা এবং ডলার দুটোকে বাদ দেবো, তাহলে এটা পিওর সংখ্যা এসে গেল। তাহলে পিওর সংখ্যার মধ্যে তুলনা করা যেতে পারে। তাহলে দুটো পিওর সংখ্যার মধ্যে তুলনা করার জন্য আমরা কি অনুপাত নেব। অনুপাত নেওয়ার পরে এই ডলার বা টাকা তখন আর থাকবে না, তখন পিওর সংখ্যা হয়ে যাবে। তাহলে এই অনুপাত নিয়ে যে পরিমাপ সেটা হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ। আর মূল তথ্য সারির এককে প্রকাশিত পরিমাপ, যেমন আমি 15,000 টাকা পাবো, টাকায় পরিমাপ, আবার এটা ডলারে পাবো, ইউএস এর শ্রমিকদের বেতন। তাহলে সেক্ষেত্রে আমি একটা পাচ্ছি হচ্ছে যে পরম বিস্তার পরিমাপ বা অনপেক্ষ পরিমাপ, সেটাই আমি মূল তথ্য সারি যে এককে, টাকায় থাকলে টাকায়, ডলারে থাকলে ডলারে, আমি যদি উচ্চতা বলি তাহলে ফুটে থাকলে ফুট, অথবা মিটারে থাকলে মিটারে আসবে।
অর্থাৎ যে তথ্য সারির পরিমাপগুলো মূল তথ্য সারির এককে প্রকাশিত হয়, অর্থাৎ মূল তথ্য সারির এককে প্রকাশিত পরিমাপ, আমি আবার বলছি মূল তথ্য সারি যে এককে আছে সেই এককে প্রকাশিত পরিমাপ, এবং আরেকটি কথা যে ওই তথ্য সারির যে অন্তর্গত যে মানে বিস্তার সেই বিস্তারটা পরিমাপ করে হচ্ছে অন্তর্গত পরিমাপ। অর্থাৎ মূল তথ্য সারির এককে প্রকাশিত পরিমাপ এবং যেটি ওই তথ্য সারির বিস্তার আসলেই কত সেটা পরিমাপ করে, সেটি আসলে অনপেক্ষ বিস্তার পরিমাপ বা পরম বিস্তার পরিমাপ। আরেকটা হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ। বললাম যে অনপেক্ষ পরিমাপ হচ্ছে তোমার যে তথ্য সারি যে এককে থাকবে সেই এককে প্রকাশিত, তাহলে আপেক্ষিক বিস্তার একক মুক্ত থাকবে। তা কি করতে হবে তাহলে? এই টাকাকে টাকা দিয়ে ভাগ করলেই তো টাকা মুক্ত হয়ে পিওর সংখ্যায় আসবে। তাহলে সেক্ষেত্রে আমি এই যে বিস্তার পরিমাপটা পেলাম তাকে কেন্দ্রীয় প্রবণতার কোনো একটা পরিমাপ দিয়ে ভাগ করে আমি এই একক ফ্রি করব। একক ফ্রি যে পিওর পরিমাপ সেটাই হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ। তাহলে আপেক্ষিক বিস্তার পরিমাপ কেন দরকার? কারণ হচ্ছে যে এই আপেক্ষিক বিস্তার পরিমাপ দিয়ে দুইটা তথ্য সারির তুলনা করা যায়। তাহলে দুটো তথ্য সারির তুলনা করার জন্য একক মুক্ত যে পরিমাপ সেটি হলো আপেক্ষিক বিস্তার পরিমাপ। তাহলে সেইগুলো দেখো এখান থেকে এসছে, এগুলো মনে রাখলে হবে। পরিসর থেকে পরিসরাঙ্ক, পরিসরাঙ্ক। 2 গড় ব্যবধান থেকে গড় ব্যবধানাঙ্ক। 3 চতুর্থক ব্যবধানাঙ্ক। 4 খেয়াল করো, চতুর্থক ব্যবধান থেকে চতুর্থক ব্যবধানাঙ্ক আসলো, পরিসর থেকে পরিসরাঙ্ক, গড় ব্যবধান থেকে আসলো গড় ব্যবধানাঙ্ক, কিন্তু পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক থেকে কি আসলো? সেটা আসলো বিভেদাঙ্ক। বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক। তাহলে আমি কয়টা পরিমাপ পেয়ে গেলাম? একটা হচ্ছে পরিসর, পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক, 4টা পেয়ে গেলাম। এখানে আপেক্ষিক বিস্তার পরিমাপ পেয়ে গেলাম, পরিসরাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, চতুর্থক ব্যবধানাঙ্ক, বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক। এটাকে সিভি দিয়ে প্রকাশ করা হয়। সিভি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। আমরা যখন এইগুলোতে আসবো, যখন বিস্তারিত পড়াবো, তখন আমরা এদেরকে ইংরেজিতে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, তার শর্টকাট ফর্ম সিভি ব্যবহৃত হয়। সিভি বললে আমরা বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক সেটা বুঝবো। আর পরিসরাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, এগুলো আমরা তার নোটেশনগুলো পরেই জেনে নেব। তাহলে বিস্তার পরিমাপের প্রকারভেদ আমরা জানলাম। প্রথম পরিমাপটা হচ্ছে পরিসর। তাহলে সেই অনপেক্ষ বা পরম পরিমাপের প্রথম পরিমাপটি হলো পরিসর। সেই পরিসরটা কিভাবে? ভেরি সিম্পল। আর তোমাদেরকে আগেই বলেছিলাম যে পরিসংখ্যান নিয়ে এত বেশি টেনশনের কিছু নাই, এটা ভেরি সিম্পল। ম্যাথ দিয়ে তোমরা অনেক বেশি ভালো নাম্বার ক্যারি করা সম্ভব হবে। পরিসর হচ্ছে এক্স ম্যাক্সিমাম মাইনাস এক্স মিনিমাম, এটাই হচ্ছে পরিসরের সংজ্ঞা। পরিসর মানে কি? পরিসরের ইংরেজি হচ্ছে আর, রেঞ্জের আর। পরিসর আর হচ্ছে এক্স ম্যাক্স মাইনাস এক্স মিন। একটা তথ্য সারি আছে 15, 20, 25, 30, 40, 90 এরকমের আছে। তাহলে পরিসর কত হবে আমরা জানি। তাহলে আর সমান, আর হচ্ছে পরিসর, রেঞ্জ, আর হচ্ছে রেঞ্জ মানে হচ্ছে পরিসর। এটা আমি একটু রেঞ্জ লিখে দিলাম। রেঞ্জ মানে তো হচ্ছে কি? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এই সর্বোচ্চ কোনটা আছে? 90। খুঁজে নিতে হবে যে ওই তথ্য সারির মধ্যে সবচেয়ে বড় মান কোনটা আছে, সবচেয়ে ছোট মান কোনটা আছে। সবচেয়ে ছোট মান আছে 15, তাহলে 90 বিয়োগ 15, তাহলে 90 বিয়োগ 15 মানে হচ্ছে 75। এই 75 হচ্ছে পরিসর। ভেরি সিম্পল, ভেরি ইজি।
শেয়ার বাজারের ক্ষেত্রে আমরা সর্বত্রই দেখি যে শেয়ার বাজারে যে একটা প্রোডাক্টের ভ্যালু কখন সর্বোচ্চ ওঠে আর কখন সর্বোচ্চ নামে। কখন সর্বোচ্চ ওঠে তখন সেল করে দিতে হবে, কখন সর্বনিম্ন হয় তখন সেটা বাই করতে হবে। তাহলে শেয়ার বাজারের ক্ষেত্রে এই রেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য যারা মজুতদারি ব্যবসা করে তাদের ক্ষেত্রেও এটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভ্যালু নিয়ে তারা কাজ করে। সর্বোচ্চ কখন এবং সর্বনিম্ন কখন, তখন এই পরিসরটা নিয়ে একটা জামার সাইজ একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে সর্বোচ্চ মানে সর্বোচ্চ রেঞ্জের মানে কত মাপের জামা বানাবে আর সর্বনিম্ন কত মাপের কোনো জুতার সাইজ সর্বোচ্চ কত আর সর্বনিম্ন কত। তাহলে এই সমস্ত ক্ষেত্রে পরিসর গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তাহলে পরিসর যখন একটা তথ্য সারি দেওয়া থাকবে, যখন একটা গণসংখ্যা নিবেশন, তোমরা জানো এটা তো এখন পরিসংখ্যানটা 4-5 থেকেই পড়ানো হয়। পরিসংখ্যানের এই গণসংখ্যা নিবেশনটা তোমরা সবসময়ই পরীক্ষাতে অ্যান্সার করে থাকো। শ্রেণী আর গণসংখ্যা, শ্রেণী গণসংখ্যা এখান থেকে যদি 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35 আর 35 থেকে 40 হয়, এখানে 3, 7, 12, 5, 2, তাহলে সেক্ষেত্রে আর হবে এখানে আর কত হবে, আর হবে এই 40 আর 15 এর বিয়োগফল, অর্থাৎ x ম্যাক্স মাইনাস এক্স মিন সমান কত, 40 বিয়োগ 15, 40 বিয়োগ 15 মানে হলো 25। এটা কি করে আসলো, সর্বনিম্ন শ্রেণীর প্রথম শ্রেণীর নিম্ন সীমা এবং সর্বোচ্চ শ্রেণীর সবচেয়ে বড় শ্রেণীর আপার লিমিট, এই দুটার বিয়োগফল পরিসর এটা চলে আসবে। তো মূলত আমরা আপেক্ষিক পরিমাপ পরে শিখবো। আমরা অনপেক্ষ বা পরম পরিমাপের একটা পরিমাপ শিখলাম, বাদ বাকি পরিমাপগুলো আমি আবার সামনে ক্লাসে কন্টিনিউ করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আর আমরা আশা করি যে অচিরেই আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেবে, তো তোমাদের সঙ্গে সরাসরি আমাদের সাক্ষাৎ হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।